আসসালামু আলাইকুম। হোয়াইটবোর্ড টিপস ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী প্রসিকিউটর ও সিপাহি লিখিত পরীক্ষা গণিত সাজেশন পার্ট 4 নিয়ে এসেছি। তো ইতিপূর্বে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটি টিউটোরিয়াল দেওয়া হয়েছে। প্রত্যেকটি টিউটোরিয়াল লিঙ্কই পার্ট 4 এর ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। তো ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এর টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন। তো আজকে পার্ট 4 এ আমরা 19 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। 19 নং অঙ্ক থেকে আর কি। তো এর আগে 18টি অঙ্ক সমাধান দেওয়া হয়েছে এবং সেই অঙ্কে লিখিত পরীক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আজকে আমি তেমন একটি লিখিত পরীক্ষা সম্পর্কে আর বলতেছি না। তারপরেও বলতে হয় যে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষায়, স্পেশালি যদি গণিত হয় সেটার তো কোনো কথাই নেই। কেননা এটা আপনাকে যে কোনো জায়গা থেকে আগায় রাখবে, যে কোনো ক্যান্ডিডেট থেকে আগায় রাখবে, যে কোনো প্রশ্ন থেকে আপনাকে আগায় রাখবে। সো নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পাঠ। তো আমরা আসি 19 নম্বর অঙ্ক থেকে আলোচনা করার জন্য। 19 নম্বর অঙ্কে বলছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে? একটু ক্লিয়ার করে দিই। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়াতে হবে আর কি। তো যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে সেটা আমাদের জানতে চেয়েছে। তো প্রথমেই আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই সমান, সুতরাং এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে প্রস্থ, দৈর্ঘ্য যেহেতু 80 মিটার দেওয়া আছে তার মানে প্রস্থ হবে 80 মিটারই। বিকজ আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য মানে 4টি বাহুই সমান হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেহেতু দেওয়া আছে আমরা দৈর্ঘ্য 80 মিটার দিলাম এবং প্রস্থ 80। তো 80 এবং 80 কে গুণ করলে 6400 বর্গ মিটার আমরা পেলাম। এরপর আমাদের যেটা বলেছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়াতে বলছে। তো ওকে, আমরা লিখলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে 80, যেহেতু আমাদের এখানে বলেছিল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 80। সো 80 প্লাস 80 এর 10%, যেহেতু 10% বাড়ানোর কথা বলেছে। এখন 80 এর 10% হবে 8। তার মানে আমাদের যদি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু 10% করে বৃদ্ধি করা হয় তাহলে টোটাল হবে কি, সেটা 88 হয়ে যাবে, মানে 88 হয়ে যাবে। এখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 88 মিটার। এরপরে আবারও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যেহেতু এখন আমাদের 10% বৃদ্ধি করা হয়েছে, 10% বৃদ্ধি করার পরে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 88 হয়েছে। সো দৈর্ঘ্য 88, প্রস্থ 88। কেন এটা হবে আপনাদেরকে এখনই বললাম যে যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হয়। সো 88 এবং 88 যদি গুণ করি তাহলে 7744 বর্গ মিটার হবে। আমাদের এখানে জানতে চেয়েছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে? দেখুন আমরা এখানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 6400 বর্গ মিটার এবং 10% বৃদ্ধি করার পরেও একটা ক্ষেত্রফল পেয়েছি 7744 বর্গ মিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 7744 মাইনাস 6400 বর্গ মিটার। সো 1344 বর্গ মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়বে আর কি। তো অ্যান্সার হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1344 বর্গ মিটার বৃদ্ধি পাবে। সেই এরপরের অঙ্কে 20 নম্বর অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো 20% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? মানে আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে বলতেছে যে একটি সমবাহু ত্রিভুজ। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজটা হচ্ছে এই যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। আমরা জানি যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু, তো প্রত্যেকটি বাহুই যে ত্রিভুজের সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো এখানে বলেছে যে সমবাহু ত্রিভুজের সব বাহুগুলোই 20% বৃদ্ধি হবে, তার মানে এর 3টি বাহুকেই 20% বৃদ্ধি করতে হবে। তো এইটা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে জানতে চেয়েছি। তো প্রথমেই মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 10 মিটার, জাস্ট ধরে নিলাম 10 মিটার। তো এখন যেহেতু ক্ষেত্রফলের কথা বলেছে সমবাহু ত্রিভুজের, তো আমাদেরকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 x স্কয়ার বা a স্কয়ার। আপনারা এটা একটা ধ্রুবক যেটা ধরে নেবেন সেটাই হয় আর কি। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 x স্কয়ার। আমি এখানে x ধরে নিয়েছি ধ্রুবকটি। তো x মানে হচ্ছে বাহু, মানে বাহুর দৈর্ঘ্য। এখানে আমি বাহুর দৈর্ঘ্যটি যেহেতু ধরে নিয়েছিলাম 10 মিটার। তো 80 ক্ষেত্রফল ক্যালকুলেশনে √3/4, আর যেহেতু আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম 10 মিটার আর বাহুকে ধরে নিয়েছিলাম যেহেতু x, সুতরাং 10 স্কয়ার।
তো এখন যদি এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো 25√3। 25√3 কিভাবে আসলো সেটা আবার অনেকের একটু কনফিউজ হয়, আমি একটু বলে দিই যে 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 100, 4কে যদি 100কে ডিভাইড করি তাহলে পাবো 25। সো আমরা 25√3 বর্গমিটার পেলাম। এরপরে আসি, এরপরে বলতেছে যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করেছে। ওকে, যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার ধরে নিয়েছিলাম, সেই 10 মিটার থেকে এখন কি করব, 20% বৃদ্ধি করব, এই 20% বৃদ্ধি করব। তো আমরা এখানে লিখলাম যে 20% বৃদ্ধিতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 10 যোগ 10 এর 20%, তো 10 এর 20% হবে 2, সুতরাং যে 20% বৃদ্ধিতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। তো যেহেতু আমরা 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, সো আমরা আবারও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করব। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4x² ধরে নিলাম, যেহেতু এই x কে আমি ধ্রুবক ধরেছিলাম এবং এই x হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমি যেহেতু 20% বৃদ্ধি করেছি, তো 20% ভিত্তিতে কত হয়েছিল, 12 মিটার হয়েছিল। সো √3/4 12 ক্যালকুলেশন করলে হবে 36√3। কিভাবে হবে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যে 12কে যদি স্কোয়ার করেন তাহলে হবে 144, আর 144কে যদি 4 দিয়ে ডিভাইডেড করেন তাহলে হবে 36। তো তখন আমরা পেয়ে গেলাম 36√3 বর্গমিটার। তো আমাদের এখানে জানতে চেয়েছিল যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো দেখুন আমরা এখানে একটা ক্ষেত্রফল পেয়েছিলাম 25√3 এবং 20% বৃদ্ধি করার পরেও একটি ক্ষেত্রফল পেয়েছি 36√3। সো আমাদের ক্ষেত্রফলটি বৃদ্ধি পাবে 36√3 মাইনাস 25√3, মানে 11√3 বর্গমিটার আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে আমাদের বলতে চেয়েছিল শতাংশে, কত শতাংশে বৃদ্ধি পাবে, জাস্ট সেটা জানতে চেয়েছিল। যদি শতাংশে না যেত তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যেত যে কত বাড়বে। যেহেতু আমাদের শতাংশ চেয়েছে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 11√3 ইন্টু 100, যেহেতু শতকরার কথা বলছে, ডিভাইড বাই 25√3। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এই √3 কাটা গেল, আর এই 25 দিয়ে যদি 100কে ডিভাইড করি তাহলে পাবো 4, 4কে 11 সাথে গুণ করলে পাবো 44। সো আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44। এই যে অঙ্কটি দেখেন, এত বড় একটি অঙ্ক, এই অঙ্কটি মাত্র আপনাদের করতে লাগবে 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের উপরে কারোরই লাগবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা একটি শর্ট টেকনিক আছে। তো এই ধরনের আমি যে যতগুলো অঙ্কই দিয়েছি এখানে রিটেন ফরম্যাটে, প্রত্যেকটি অঙ্করই শর্ট ফরম্যাটে কিভাবে করবেন, মানে এমসিকিউ পরীক্ষার জন্য কিভাবে করবেন, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই অঙ্কটি করতে, দেখুন আমাদের অঙ্কটি করতে প্রায় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটও লেগে গেছে। তো এই অঙ্কটি জাস্ট 5 থেকে 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এমসিকিউ পরীক্ষার জন্য। তো নেক্সট অঙ্কতে আসি। নেক্সট অঙ্ক বলতেছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক বলে যে কবির তার মাসিক আয়ের 80% খরচ করে, যদি তার আয় 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচও 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত। একটু ক্লিয়ার করে দিই, কবির নামে এক ভদ্রলোক, সে মাসিক যে আয় করে সে আয়ের 80% সে খরচ করে ফেলে। ওকে, তো আর বাকিটা তার নিশ্চয়ই সঞ্চয়। এরপরে আবার বলতেছে যদি তার আয় 50% বৃদ্ধি পায়, তার মানে এর আগে সে যে আয় করতো সে আয়ের থেকে আরো 50% যদি আয় বৃদ্ধি পায়, এবং সেই সাথে মানে শুধু আয় যে বৃদ্ধি পাচ্ছে সেটা না, তার খরচও 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয় কত, তার কত টাকা এখন সঞ্চয় হবে সেটি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। ওকে, আমরা প্রথমেই তাহলে কি করব, যে কবিরের মাসিক আয় কত সেটি ধরে নেব। তো মনে করি কবিরের মাসিক আয় 100 টাকা, সে খরচ করে 80, এখানে যেহেতু বলা আছে সে 80% খরচ করে, তো আমরা লিখলাম কি খরচ করেন 80, তার মানে সে আয় ছিল 100, 100 এর 80% যেহেতু সে খরচ করেছে, 100 এর 80% হবে 80 টাকা, তার মানে সে কি 80 টাকা খরচ করে ফেলেছে। ওকে, তারপরে যেটি বলতেছে সেটা হচ্ছে যে 50% বৃদ্ধি, তার আয় 50% বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম যে 50% বৃদ্ধিতে তার আয়, যেহেতু তার আয় এর আগে ছিল 100 টাকা, এখন আরো 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 যোগ 100 এর 50, তাহলে 100 এর 50% হবে 50, তার মানে 50% বৃদ্ধি পেতে তার আয় হবে 150 টাকা। এরপরে আমাদেরকে বলেছে যে তার খরচও যেহেতু সাথে সাথে 25% বৃদ্ধি পেয়েছে, সো আমরা লিখলাম যে 25% বৃদ্ধিতে তার মোট খরচ, তার খরচ এর আগে দেখুন ছিল 80 টাকা, আমাদেরকে এখানে বলেছে তার খরচ 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে তার আগে যে খরচ ছিল সেই খরচ থেকে 25% খরচ বৃদ্ধি পেয়েছে। তো 25% বৃদ্ধিতে তার মোট খরচ 80 যোগ 80 এর 25%, তো 80 এর 25% হবে 20, তার মানে 80 এর সাথে 20 যোগ করলে হবে 100 টাকা, তার মানে এখন তার খরচ হয়ে গেছে 100 টাকা।
তো দেখুন 50% বৃদ্ধিতে তার আয় হয়েছিল কত টাকা? 150 টাকা হয়েছিল। আর এখন 25% বৃদ্ধিতে তার খরচ হয়েছে 100 টাকা। সো আমাদের এখানে জানতেছি যে তার সঞ্চয় কত। আমরা দেখতেছি তার আয় 150 টাকা এবং খরচ 100 টাকা। তো আয় থেকে ব্যয় যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা জানি কি সঞ্চয় পাওয়া যায়। সুতরাং তার সঞ্চয় সমান 150 মাইনাস 100 সমান 50 টাকা। তার মানে তার সঞ্চয় হবে 50 টাকা। এরপরে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কতে কলার দাম 205 টাকা কমে যাবে 12 টাকায় পূর্বের অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? এই রিলেটেড আমরা বেশ কিছু অঙ্ক দিব। সেটি আমরা যেটা বলেছিলাম যে আমরা স্পেশাল আর একটি পার্ট দিব। পার্ট এই 6টি পার্টের বাইরেও একটি পার্ট দিব, সেটা হচ্ছে পার্ট 7। তো পার্ট 7 এ এই রিলেটেড আরো বেশ কয়েকটা অঙ্ক থাকবে। এই জন্য আপাতত এই অঙ্কটির সমাধানটি এখানে দেওয়া হয়নি। আপনারা লাস্ট মানে 7 নম্বর টিউটোরিয়ালে স্পেশাল টিউটোরিয়ালটাই এই রিলেটেড বেশ কিছু অঙ্ক পাবেন। সো তখনই আমি এটার সমাধান দিয়ে দেব। আপাতত এটার সমাধান দেওয়া হলো না। আসি 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কে বলতেছে যে একটি শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটি বনভোজনে অংশগ্রহণ করলো। 30% ছাত্রী এবং 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো? আমি একটু ক্লিয়ার করে দিই। বলতেছে যে একটি শ্রেণীতে 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। মানে ছাত্রীর সংখ্যা ছিল 20 এবং ছাত্র সংখ্যা 30, তারা সবাই মিলে একটি বনভোজনের আয়োজন করলো। কিন্তু 30% ছাত্রী এবং 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। তার মানে যারা সবাই বনভোজনের আয়োজন করছিল প্রত্যেকেই কিন্তু বনভোজনে অংশগ্রহণ করেনি। তার মধ্যে থেকে ছাত্রীদের মধ্যে থেকে 30% ছাত্রী এবং ছাত্রদের মধ্য থেকে 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করেছিল। তো আমাদের এখানে যেটা জানতে চেয়েছে যে শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো। ওকে, তো যেহেতু আমাদেরকে বলেছে যে মোট ছাত্রছাত্রীর ভিতরে মানে ছাত্রছাত্রী কতজন বনভোজনে অংশগ্রহণ করলো সেটা জানতে চেয়েছে। আমরা প্রথমে কি করলাম যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এটা বের করে নেব। তো আমাদের মোট ছাত্রীর সংখ্যা ছিল 20 যোগ 30, মানে ছাত্রী ছিল 20 এবং ছাত্র ছিল 30। টোটাল আমাদের 50 জন ছাত্রছাত্রী ছিল। তো এর মধ্যে বলেছে যে বনভোজনে অংশগ্রহণ করা ছাত্রীর সংখ্যা, যেহেতু এখানে বলেছিল যে 30% ছাত্রী বনভোজনে অংশগ্রহণ করেছিল, তো আমরা এখানে বের করে নেব যে বনভোজনে অংশগ্রহণ করা ছাত্রীর সংখ্যা। এই যে 20 এর 30%, এই 20 এর 30%, তো 20 এর 30% হবে 6 জন। এরপরে বলেছিল যে 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করেছিল। টোটাল ছাত্র ছিল যেহেতু 30 জন, আমরা এখানে বের করে নেব যে বনভোজনে অংশগ্রহণ করা মানে প্রথমে ছাত্র সংখ্যা বের করে নিয়েছি। এরপরে আমরা নেব বনভোজনে অংশগ্রহণ করা ছাত্র সংখ্যা। বনভোজনে অংশগ্রহণ করা ছাত্র সংখ্যা হবে কত? যেহেতু টোটাল ছাত্র ছিল 30 এবং তার ভিতরে 40 জন অংশগ্রহণ করেছে, তো 30 এর 40% হবে 12, মানে 12 জন ছাত্র অংশগ্রহণ করেছে। সুতরাং বনভোজনে অংশগ্রহণ করা মোট ছাত্রছাত্রীর সংখ্যা, বনভোজনে অংশগ্রহণ করা মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো? আমরা ছাত্রীর সংখ্যা পেয়েছিলাম 6 জন এবং ছাত্র সংখ্যা পেয়েছিলাম 12 জন। টোটাল বনভোজনে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেয়েছি 12 যোগ 6, তার মানে 18 জন অংশগ্রহণ করেছে। তো দেখুন আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কিন্তু 50 জন। এই 50 জনের ভিতরে অংশগ্রহণ করেছে 18 জন। আমাদের এই কথাটি এখানে জানতে চেয়েছে যে শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো। ওকে, তাহলে আমরা লিখি যে 50 জন ছাত্রছাত্রীতে বনভোজনে অংশগ্রহণ করে 18 জন। একজনে করে 18 ডিভাইডেড বাই 50 জন, যেহেতু শতকরা জানতে চেয়েছে সুতরাং 100 জন ছাত্রছাত্রীতে বনভোজনে অংশগ্রহণ করে 18 গুণ 100 ডিভাইডেড বাই 50। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 36%। তো শতকরা 36 জন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো। ওকে, এরপর আসি 24 নম্বর অঙ্কে। আমরা আস্তে আস্তে সুদ কষার অঙ্কে আসতেছি। সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ দিকে যাবো আর কি, খুব গুরুত্বপূর্ণ টপিকস। তো 24 নম্বর অঙ্ক যেটা বলতেছে যে 450 টাকায় বার্ষিক 6% সরল সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে? একটু ক্লিয়ার করে দিই যে 450 টাকা কোন এক ভদ্রলোক রাখছিল এবং তার উপরে 6% সুদ দেওয়া হবে। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে সে কত বছর পরে তার সুদ এবং আসল মিলে 558 টাকা হবে। ওকে, যেহেতু এখানে বলেছে যে বার্ষিক 6% সুদ মানে 100-তে 6 টাকা সুদ, তো আমরা এটা একটু ক্যালকুলেশন করে নেব যে 100 টাকা এক বছরের সুদ কত টাকা? 6 টাকা। 1 টাকা এক বছরের সুদ 6 ডিভাইডেড বাই 100, আর 450 টাকায়
এক বছরের সুদ 450 টাকা, এক বছরের সুদ 6 গুণ 450 ডিভাইডেড বাই 100 সমান সমান আমরা কত পেলাম? 27 টাকা। 27 টাকা পেলাম আমরা সুদ। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছিল যে সুদ আসলে 558 টাকা। তা আমরা জানি কি, আমরা জানি সুদ আসল সমান আসল যোগ সুদ। তো আমাদের এখানে আসল ছিল 450 টাকা এবং সুদ আমরা পেয়েছিলাম 27 টাকা। সুদ আসল হবে 477 টাকা। তো আমরা সুদ আসলটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যেহেতু বলেছে যে কত বছরে, আমাদেরকে বছরটা বের করতে হবে। তো আমরা এখানে আসি যে 477 টাকা সুদ আসল হয় কত? 1 বছরে। আমরা দেখুন এখানে ক্যালকুলেশন করে কিন্তু এই যে এই 27 টাকা পেয়েছিলাম 1 বছরের সুদ, এই যে 1 বছরের সুদ। তার মানে 1 বছরের সুদ আসলে আমাদের হয়েছিল 477 টাকা। তো 477 টাকা সুদ আসল হয় 1 বছরে। 1 টাকা সুদ আসল হয় 1 ডিভাইডেড বাই 477। আর যেহেতু আমাদের এখানে বলেছিল যে 558 টাকা সুদ আসল হয় কত বছরে সেটা জানতে চেয়েছিল। সো 558 টাকা সুদ আসল হবে 1 গুণ 558 ডিভাইডেড বাই 477। তো এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 1.17, মানে 1.17 বছর এটা সময় লাগবে যে এইটাকে যদি 450 টাকা যদি কেউ ইনভেস্ট করে এবং তার উপর যদি 6% সুদ পায় তাহলে সেটা 1.17 বছরে 558 টাকা হবে। তো এই ছিল চতুর্থ টিউটোরিয়াল। তো চতুর্থ টিউটোরিয়ালের অঙ্কগুলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এখানে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো যত সম্ভব আপনাদের যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করার জন্য। আর অনেকবারই বলেছি যে এই যে অঙ্কগুলো আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার এমসিকিউ ফরম্যাটে কিভাবে করবেন এবং খুব অল্প সময়ে কিভাবে করবেন সেটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্সটি ফলো করবেন তাহলে আপনাদের এমসিকিউটা কভার করবে। আর এই টিউটোরিয়ালটা দেখলে তো অবশ্যই আপনাদের রিটেন কভার করবে। তো সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আগামী টিউটোরিয়ালের জন্য। আগামীকাল আমরা 5 নম্বর টিউটোরিয়াল দেবো, যেহেতু সুদ আসলের অঙ্ক আমরা শুরু করেছি। তো আগামী যে টিউটোরিয়ালটা হবে সেই টিউটোরিয়ালটা সুদ আসলের উপরে হবে। তো সবাইকে নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।